তিয়াশা দিনগুলো যেন কেমন এলোমেলোভাবে কেটে যাচ্ছে। সেদিনে সেই ঘটনা মন থেকে কিছুতেই সরাতে পারছে না। মেয়েটা তো ওর বয়সীই ছিল। কি নৃশংসভাবে মেয়েটাকে রেপ করার পর তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করেছে শয়তানগুলো। অথচ এতগুলো দিন কেটে গেল, একজন ছাড়া বাকি অপরাধীদের খুঁজে বার করা গেল না। ও শুনেছে এই মৃত্যু নাকি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। এর সাথে অনেক বড় বড় পদের মানুষ জড়িত। রাজ্যের এত মানুষ রাস্তায় নামলো, মেয়েরা রাত দখল নিল, ডাক্তারেরা কর্মবিরতি থেকে আন্দোলন চালিয়ে গেল, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে প্রতিবাদ ছড়িয়ে পড়ল। তাও দিনের পর দিন বিচার পাওয়া গেল নাকি জানার জন্য নিউজ চ্যানেল চালিয়ে হতাশ হতে হচ্ছে বারবার। এই পরিস্থিতিতে মানুষ চেনা গেল যেন। কত মানুষ যাদের সাধারণ মানুষ সেলিব্রিটি বানিয়েছে, তারা আজ চুপ, জনতার পাশে নেই। কেউ কেউ আবার প্রতিবাদের নামে প্রহসন করে নিজেদের দায়টুকু মিটিয়ে নিচ্ছে। তিয়াশা চমকে উঠেছিল কথাগুলো শুনে। এত জোরে গলা টেপা হয়েছে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, দুপা ধরে চিরে দেওয়া হয়েছে। তিয়াশা একবার এটাও শুনেছিল, সরকারের তরফ থেকে মেয়েটির জীবনের মূল্য আর এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য মূল্য ধারণ করা হয়েছে। যতদিন এগোচ্ছে তিয়াশা প্রশাসন আর বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে। তিয়াশা আজকাল রাতে ভালো করে ঘুমোয় না। মনে হয় এই উজ্জ্বল গমগমে ভালোবাসার শহরে কোথাও বহল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে অপরাধীগুলো। খেতে বসে গা গুলিয়ে ওঠে। ওই ঘটনা নিয়ে ভাবতে ভাবতে ও যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। তিয়াশার আশেপাশে যে দিন মিছিল বেরোয়, সেদিন তাদের সাথে রাস্তায় হাঁটে, চিৎকার করে প্রতিবাদ জানায়, কিন্তু ওদের প্রতিবাদের আওয়াজ বোধহয় বেশি দূর পৌঁছায় না। হতাশ আর মানুষ বলে, যতই রাস্তায় হাঁটো লাভ নেই, বিচার হবে না সঠিক। দেখছ না হাসপাতালে প্রিন্সিপালের এত দুর্নীতি করার পরেও, নিজেদের ছাত্রীর মৃত্যু সম্পর্কে জঘন্য বয়ান দেওয়ার পরেও একটার পর একটা চাকরি কেমন পেয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল হিসেবে গ্রহণ না করে তাড়িয়ে দিচ্ছে বলে তো ওখানে খোদ স্বাস্থ্য ভবনের দায়িত্ব পদে বসিয়ে দেওয়া হলো। তিয়াশা দু চোখ বুজে চিৎকার করে বলে, না না, দোষীদের শাস্তি পেতেই হবে, না হলে এমন ঘটনা বারবার ঘটবে। রেপ করার মতো মানসিকতা নিয়ে ঘোরা লোকগুলো ভাবে আমাদের ক্ষমতা থাকলে সারা দেশের মানুষ প্রতিবাদ করেও আমাদের শাস্তি দিতে পারবে না। দোষীদের খুঁজে বের না করা গেলে রেপের পরিমাণ বাড়বে। যে কোনো দরকারে মেয়েদের রাতে বাইরে বেরোলে ভয়ে থাকতে হবে সারাক্ষণ। তিয়াশা ছোট্টবেলায় মা মারা গেছে, বাবা আদর যত্ন করে বড় করেছে ওকে। তিয়াশার বাবা একজন নামজাদা উকিল। বেশিরভাগ সময় তিনি নিজের কাজে নিজে ব্যস্ত থাকেন। তিয়াশার বাবা মেয়েকে বেশি রাত অবধি বাইরে থাকতে দেন না, কোথাও গেলেও গাড়ি পাঠান। কিন্তু তিয়াশার ভালো লাগে না এসব আভিজাত্য বজায় রেখে চলাফেরা করতে। ও প্রায়ই পায়ে হেঁটে বৃষ্টি ভিজতে ভিজতে রাস্তায় হাঁটে, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায়, রাস্তার অবহেলিত পড়ে থাকা কুকুরগুলোর খাবার দেয়, আদর করে। তিয়াশা বান্ধবীদের সাথে ফুটপাত থেকে জামা কাপড় কেনে দরাদরি করে, 10 টাকার অটো ভাড়া বাঁচাতে হেঁটে বন্ধুদের সাথেই বাড়ি ফেরে। ওর বাড়িতে মন না বসলে মায়ের অভাব ও তখন ভীষণভাবে অনুভব করতে পারে। এখন তিয়াশার মন জুড়ে শুধু আফসোস আর হতাশা। ও শুধু ভেবে চলেছে কবে শাস্তি পাবে শয়তানগুলো। সেদিন দুপুরে টিভিটা চালাতে মাথাটা ঘুরে গেল তিয়াশার। তিলোত্তমার বিরুদ্ধে 21 জন উকিলের টিম রেডি করেছে সরকার। ধর্ষককে বাঁচাতে কোটি টাকা খরচ করছে। সেই টাকাগুলো আমার আপনার মতো জনগণের কাছ থেকে নিয়ে। অথচ এই সরকার নাকি ফাঁসি চাইছিল দোষীদের। সবচেয়ে ঘৃণ্য ব্যাপার এটাই যে এই 21 জন টিমের মধ্যে 9 জন মেয়ে আছে। তিয়াশা চোখে জল এলো, কিন্তু কিছু সময় পর টিভিটার টিম লিডারের হিসেবে বিখ্যাত উকিল বিনয় বসুর নামটা শুনে অঝরে কেঁদে ফেলল সে। ওর বাবা কিনা সেই ছেলেটার বাঁচাতে লড়বে যে ধর্ষণের দায়ে স্বীকার করেছে, এমনকি এত বড় অপরাধ করার পরও যার ন্যূনতম অনুশোচনা বোধ নেই।
আচ্ছা, এই কাজের জন্য কি ওর বাবা অনেক টাকা পাবে? ওর বিয়েতে খরচ কি এই টাকাতেই হবে? ওর জন্মদিনে ওর বাবা এই টাকার বিনিময়ে ওর জন্য উপহার নিয়ে আসবে? আচ্ছা, ওর বাবা কি এই কেসটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে? চাইলে কি ওর বাবা পারতো না রিফিউজ করতে এমন কেস? পারতো হয়তো, কিন্তু পারেনি কেন? নয় আর ভাবতে পারল না তিয়াশা। পাগল পাগল লাগছে ওর নিজেকে। রাতে ওর বাবা ফিরে এলো, এক টেবিলে খেতেও গেল না, ঘর অন্ধকার করে শুয়ে রইল, বাইরে বেরোলো না অবধি। পরের দিন বের হতেই সবাই ছিছি করে বলল, বাবা ধর্ষকের হয়ে লড়ছে আর মেয়ে অপরাধীদের শাস্তির জন্য মিছিলে হাঁটছে। ন্যাকামির শেষ নেই এই মেয়ের। প্রতিবাদ করতেই যদি হয় নিজের বাড়িতে গিয়ে কর। তিয়াশার বাবার এখন পরিচয় হয়েছে ধর্ষকের উকিল হিসাবে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো তিয়াশা। ওর ইচ্ছা করছে না আর বাবার সাথে কথা বলতে। সেদিন রাতেও একটা মিছিলে যাওয়ার কথা ছিল তিয়াশার। বাবা বলে গেল রাতে না যেতে, কারণ ওর বাবা ফিরতে দেরি হবে আজ। তিয়াশা শুনল না ওর বাবার কথা। মাস্কে মুখ ঢেকে নামলো রাস্তায়। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল তিয়াশা। ফেরার পথে একেবারে একা পড়ে গেল। অন্যমনস্কভাবে হাঁটছিল তিয়াশা আলো আঁধারিতে শুনশান রাস্তায়। আন্দোলন থেকে সব মেয়েরা বোধহয় পৌঁছে গেছে এতক্ষণ নিজেদের বাড়িতে। হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শুনে চমকে উঠল তিয়াশা। দেখলো দুজন লোক নিঃশব্দে অনুসরণ করছে ওকে। মুখ দেখে বুঝলো নেশার ঘোরে তারা আছে। তিয়াশা ছুটতে শুরু করলো। পিছু পিছু ধেয়ে এলো লোক দুটো। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে আছড়ে পড়ল তিয়াশা। লোকগুলো জবরদস্তি ওকে টেনে নিয়ে গেল অন্ধকারে। প্রাণপণে চিৎকার করা শুরু করলো। লোক দুটো ওর গলা টিপে ধরল। তিয়াশা তারপর ওর পোশাক ছিঁড়তে শুরু করলো। হঠাৎ ধূপধাপ শব্দ, লাইটের আলো পড়ল। পাড়ার একদল ছেলে ছুটে এলো অন্ধকারে। একজন লোককে ধরে ওরা বেধড়ক মারতে শুরু করলো। একটা মেয়ের নিজের ওড়না খুলে ঢেকে দিল তিয়াশার শরীর। ততক্ষণে তিয়াশা জ্ঞান হারিয়েছে। পাড়ার ছেলেদের দল অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে বাইকে তাই তিয়াশাকে ধরে নিয়ে বসিয়ে ছুটল হাসপাতালে। খবর দেওয়া হলো তিয়াশার বাবা বিনয় বসুকে। জ্ঞান ফিরে তিয়াশা শুনল ডাক্তারবাবু বলছেন অল্পের জন্য বেঁচে গেছে মেয়েটা। ছেলেগুলো ঠিক সময় না গেলে সর্বনাশ হয়ে যেত। তিয়াশা দেখল মাথার কাছে বসে ওর বাবা। চোখে তার ভয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বিনয়বাবু বলছে, কি কষ্ট হচ্ছে মা? তিয়াশা বলল, আমি তোমার মেয়ে বলে আমার কষ্ট বুঝছো। ওই মেয়েটাও তো অনেক কষ্ট পেয়েছিল বাবা, তুমি কেন অনুভব করতে পারোনি? বিনয়বাবু মেয়ের হাত ধরলেন। তিয়াশার বাবার হাত ছাড়িয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আজ লোকগুলো আমাকে রেপ করলে, সরকার থেকে মোটা টাকার অফার করলে কি তুমি এই রেপিস্টদের বাঁচানোর জন্য তোমার কালো কোটটা গায়ে চড়াতে পারতে? বলো বাবা। আজ ওর দুধে উকিল বাবা। বিনয় বসুর চোখে জল ভরা। চোখের জল মুছে বলল, এরম বলিস না মা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। তোকে ছাড়া আমি বাঁচব না মা। বাবা, ওই মেয়েটিও বাবা মার একমাত্র সন্তান ছিল। ওটা ভুলে গেলে তুমি কিভাবে? আর সন্তান যতগুলোই হোক না কেন, সন্তান তো সন্তানই।